কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শ্রীধাম দর্শন ব্লগে সবাইকে অভিনন্দন জানাই। আজকে শিব চতুর্দশী, আর সেই শিব চতুর্দশী উপলক্ষে আমরা আজকে আমাদের নিকটবর্তী শিব মন্দির হংসবাহন মন্দির এসেছি। এই হচ্ছে হংসবাহন মন্দির। আর এই হংসবাহন মন্দির শ্রীধাম নবদ্বীপের 9টি দ্বীপ আছে, সেই 9টি দ্বীপের মধ্যে মধ্যদ্বীপের মধ্যে অবস্থিত হংসবাহন মন্দির। আর এই যে হংসবাহন, এই শিবের নাম কেন হলো সেটা আপনাদের পরে আমি বলবো। তার আগে মন্দির দর্শন করি এবং হংসবাহন শিব ঠাকুরকে এই হংসবাহন শিব নবদ্বীপের 9টি দ্বীপ, তার মধ্যে মধ্যদ্বীপ যে আছে সেই মধ্যদ্বীপের অন্তর্গত হংসবাহন শিব। এই কলিযুগে কলি যখন প্রবল বলবান হয়েছে এবং তার যখন প্রতিপত্তি বাড়াতে শুরু করেছে, সেই সময় নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী এবং ভক্তগণকে বলছেন যে এইখানে সেই সময় সপ্তর্ষি টিলা ছিল এবং তার দক্ষিণ দিকে গোমতী নদী, বর্তমান সেটি জলাধারে রূপান্তরিত হয়েছে। নদিয়াতে প্রচুর নদ নদী ছিল, তার মধ্যে কিছু নদী এখন আছে, আর সম্পূর্ণটা কেউ জলাধার, খাল, বিল এসবে পরিণত হয়েছে। সেই জলাধারটিকে গোমতী নদী বলে নির্দিষ্ট করা হয়েছে। আর সেই গোমতী নদীর তীরেই হচ্ছে যে বন জঙ্গলগুলি ছিল, সেই বন জঙ্গলগুলিকে নৈমিষারণ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই নৈমিষারণ্যে শ্রীল সুত গোস্বামীপাদ এবং শৌনকাদি মুনিগণ গৌর ভাগবত কথা শ্রবণ করছিলেন। আর সেই গৌর ভাগবত কথা শ্রবণ করার জন্য আমাদের এই শিব ঠাকুরেরও ইচ্ছে হয়েছিল। তো শিব ঠাকুর তখন থাকেন শিবালয়, অর্থাৎ তিনি যেখানে সবসময় থাকেন, সেইখান থেকে এই মর্তে গৌর ভাগবত কথা শ্রবণ করতে আসতে হলে তাকে তার যে বাহন ষাঁড়ের পিঠে করে আসতে হয়, কিন্তু ষাঁড়ের গতি খুবই ধীরে চলে। এই জন্য তিনি দেখছেন এই ষাঁড়ের পিঠে করে গেলে আমার গৌর ভাগবত কথা আর শ্রবণ হবে না, ততক্ষণে গৌর ভাগবত কথা শ্রবণ পাঠ শেষ হয়ে যাবে। সেই জন্য তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মাকে বললেন, আমার গৌর ভাগবত কথা শ্রবণ করার জন্য মধ্যদ্বীপের যেতে হবে, নবদ্বীপে। তখন ব্রহ্মা তার নিজের বাহন হাঁসকে শিবকে দিলেন এবং বললেন যে তুমি এই হাঁসের পিঠে আরোহণ করে তাড়াতাড়ি চলে যাও গৌর ভাগবত কথা শ্রবণ করার জন্য। তখন শিব সেই হাঁসের পিঠে চড়ে তাড়াতাড়ি নবদ্বীপ মণ্ডলের মধ্যদ্বীপের গোমতী নদীর তীরে যে নৈমিষারণ্য, যেখানে গৌর ভাগবত কথা পাঠ হচ্ছে, সেইখানে এসে উপস্থিত হলেন এবং গৌর ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। সুত গোস্বামীর মুখে গৌর ভাগবত কথা শ্রবণ করে তিনি প্রেমে বিগলিত হয়ে তিনি সে হাঁসের পিঠের থেকে নামেননি, ওর হাঁসের পিঠে বসে ভাগবত কথা শ্রবণ করছিলেন এবং তিনি সেই হাঁসের পিঠে মূর্ছিত হয়ে গেলেন। এবং তার যে সমস্ত ভক্ত ছিল, শৈবগণ ছিল, তারাও সেই ভাগবত কথা শুনতে শুনতে শিবকে প্রদক্ষিণ করে নৃত্যগীত করতে লাগলেন এবং গৌরের গুণগান করতে লাগলেন। সেই জন্য এই হংসবাহন শিবের উপরে এখনও শিব শুয়ে আছে দেখা যায় এবং সেই হংসবাহন শিব বর্তমানে এই প্রস্তর রূপে পরিণত হয়েছে। আর এই শিব ঠাকুর আগে এই গোমতী নদীতে শয়ন করে থাকতেন শুধুমাত্র চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনে গোমতী নদীর জল থেকে এসে ভক্তগণের সামনে তিনি দর্শন দেন। কিন্তু বর্তমানে এই হংসবাহন শিব গোমতী নদীর জলে আর থাকেন না, একটি সুন্দর পর্ণকুটির মন্দিরে অবস্থান করছেন এবং ভক্তদের কৃপা করেন। বর্তমানে এই পর্ণকুটি মন্দিরের পাশেই যে দেখছেন নতুন শিব ঠাকুরের মন্দির নির্মাণ হচ্ছে,
কিছুদিন পরে শিব ঠাকুর এই মন্দিরে উপবেশন করবেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই নৈমিষারণ্য প্রসঙ্গে নবদ্বীপ ভাবতরঙ্গে প্রার্থনা করেছেন যে যথায় গোমতী তীরে নৈমিষ কাননে গৌর ভাগবত কথা শুনে ঋষিগণে, শুনিতে সে গৌর কথা দেব পঞ্চানন, সহসা আয়লা হয়ে শ্রীহংস বাহন। কবে আমি ভ্রমিতে ভ্রমিতে সেই বন, হেরিব পুরাণ সভা অপূর্ব দর্শন। শুনিব চৈতন্য কথা শ্রীহরি বাসরে, সুপুণ্য কার্তিক মাসে গোমতীর ধারে। শৌনকাদি শ্রোতা ঋষিগণ কৃপা করি, পদধূলি দিয়ে মাথে হস্তদয় ধরি। বলিব হে নবদ্বীপবাসী এক মনে, শ্রী গৌরাঙ্গ কথামৃত প্রিয় এই বনে। জয় হংসবাহন শিব ঠাকুর কি জয়, জয় নবদ্বীপ ধাম কি জয়, জয় মধ্যদ্বীপ কি জয়, জয় হংসবাহন শিব ঠাকুর কি জয়, জয় হংসবাহন শিব।